হাদি ভাই তো একজন শুধুমাত্র পলিটিশিয়ান ছিলেন এমন না, রাজনৈতিক ব্যক্তি এবং বিপ্লবী দুইটা আলাদা জিনিস। হাদি ভাই একদিকে যেমন রাজনৈতিক ব্যক্তি ছিলেন, আবার আবার তিনি বিপ্লবীও ছিলেন। ঠিক আছে, এই এই রাষ্ট্রযন্ত্রকে তিনি পরিবর্তন করতে চাইতেন। তিনি চাইতেন যে এই এই যে যে বর্তমান চলমান যে বন্দোবস্ত, যেই একটা মানে সেকুলারাইজড একটা আমাদের পলিটিক্যাল যে একটা কান্ট্রি, এটার একটা পরিবর্তন চাইতেন উনি। আপনারা জানেন যে উনি একটা বই লিখেছেন, ওই বইয়ে তার একটা ছদ্মনাম উল্লেখ করেছেন। তিনি তিনি ওই নামটা হচ্ছে সীমান্ত শরীফ। আপনারা খেয়াল করেন যে সীমান্ত শরীফ, শরীফ না হয়ে ওনার নাম শরীফ ওসমান হাদি, কিন্তু সীমান্তটা কি কোত্থেকে আসলো? তো আমি চিন্তা করে যেটা মনে হইলো যে সীমান্ত বলতে বোঝানো হয় সেই ফেলানি হত্যাকে। সীমান্ত বলতে বোঝানো হয় আপনি যখন বিএসএফ এর গুলিতে ভারতীয় আগ্রাসনের নমুনা স্বরূপ আমাদের বাংলাদেশি মানুষকে, নিরহ মানুষকে, কৃষকদেরকে হত্যা করা হয়, তখন সেই সীমান্তকে স্মরণ করা হয়। অর্থাৎ দেখেন, আধিপত্যবাদ বিরোধী যে চেতনা, সে তার নামের মধ্যেই ফুটায় তুলছেন। মানে কি এক ভাবুক মানুষ। আর তার কবিতা যদি আপনি পড়েন তাহলে তো আপনি বুঝতেই পারবেন যে তিনি কত শক্তিমান কবি ছিলেন। তিনি একাধারে পলিটিশিয়ান, তিনি একাধারে একজন বিপ্লবী, তিনি একাধারে আবার কবি। ঠিক আছে, তার সাথে আমার সবচেয়ে মানে যে স্মৃতিটা সবচেয়ে বেশি মনে পড়ে, সেটা হলো এই যে ফেব্রুয়ারির যে বইমেলা হলো আমাদের, সেই বইমেলার সময় তিনি আমাকে, আমার যে একটা বই আছে যে মানুষ মূলত শিবির, ওই বইটা আমি ইনকিলাব মঞ্চের একটা তারা মঞ্চ মানে স্টল করেছিলেন, ওই স্টলে আমি নিয়ে যাই। আমি সে হাদি ভাইকে দেই, উনি কিছু কপি রাখুক। তিনি আমার বইয়ের যেই বইয়ের শিরোনাম দেখে হয়তো হতচকিত হলেন যে মানুষ মূলত শিবির, সম্ভবত এটা শিবির নিয়ে লেখা। অর্থাৎ আমাদের রাষ্ট্রের মধ্যে যে দেখেন বর্তমানে যে 5 আগস্টের পরেও শিবির ব্যাশিং, শিবির বললেই হত্যাযোগ্য করে তোলা হয়, যে মনস্তাত্ত্বিক একটা যে ব্যাপার, সেটা সবার মধ্যেই বিরাজমান। সেই সময় উনি চিন্তাও করতেছিলেন যে এটা রাখলে কি কোনো অসুবিধা হইতে পারে কিনা। পরে আমি ভাবলাম যে ঠিক আছে, আপনি রাখার দরকার নাই, আপনি অ্যাটলিস্ট বইটা দেখেন। তো ভাই পাতা উল্টায় ওঠে, ওই যে ইয়াগুলো দেখতেছিলেন যে সূচিপত্র, তো ওখানে ভারতীয় আধিপত্যবাদ এবং বিশেষ করে হচ্ছে জিও পলিটিক্যাল কিছু অ্যানালাইসিস আছে আমার, ওগুলো তিনি দেখলেন এবং প্রচণ্ড খুশি হইলেন। ও সে এটা তো দারুণ লেখা, মানে খুব ভালো লেগেছে আমার। ও সে এই ধরনের কিছু কপি আমাকে দিতে হবে, কিন্তু এখানে স্টলে রাখছি না ঠিক, কিন্তু আমি অন্য জায়গায় রাখবো। সম্ভবত তিনি ইনকিলাব মঞ্চ, ইনকিলাব কালচারাল যে সেন্টারটা উনি প্রতিষ্ঠা করেছেন, ওখানে রাখার জন্য বলেছেন। তো এই জিনিসটা আমাকে বারবার তাড়িত করেছে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমি কোনো কারণে হাদি ভাইয়ের সেই সেন্টারে আমি বইগুলো প্রেরণ করতে পারি নাই। কিন্তু এইবার যখন তিনি শহীদ হলেন, আমি চট্টগ্রাম থেকে আসার সময় তার জন্য বই নিয়ে এসেছি। তো অর্থাৎ আপনি আপনি দেখেন, উনি মানুষকে যেভাবে মানবতার কথা বলেছেন, যেভাবে ধর্মের কথা বলেছেন, মানে কোনো অংশে যে রাজনৈতিক জীবনে একজন মানুষের যা যা দরকার, একটা রাষ্ট্রীয় কাঠামোকে গড়ে তুলবার জন্যে, সুন্দরভাবে একটা রেভলিউশন গড়ে তোলার জন্যে যা যা কিছু দরকার, এই ক্ষুদ্র কয়েকটা মাসের মধ্যেই উনি কিন্তু আমাদেরকে যথেষ্ট পরিমাণ খোরাক দিয়ে গেছেন। উনি হচ্ছেন একদম ফুল একটা প্যাকেজ। ঠিক আছে, ফলে আপনি যে রাজনৈতিক, আমাদের এখানে যেখানে 5 আগস্টের পর ছাত্ররা অনেকে রাজনীতিবিদ হয়ে উঠেছে, অধিকাংশ হচ্ছে রাজনীতিবিদ, বিপ্লবী না। ঠিক আছে, কিন্তু শরীফ ওসমান হাদি রাজনীতিবিদ আবার বিপ্লবী। ফলে আমাদের একজন যে মধ্য ডানপন্থার যে রাজনীতির যে একটা বয়ান, এটার একজন প্রতিকৃত ব্যক্তি হলেন কে? শরীফ ওসমান হাদি। সুতরাং শরীফ ওসমান হাদি হচ্ছে আমাদের জন্য একজন মডেল, এবং ভারতীয় আগ্রাসন বিরোধী যে একটা বাংলাদেশের জাতীয়তাবাদের যে একটা চিন্তা ভাবনা, কিংবা বাংলাদেশের মুসলমান, ইসলাম এবং অন্যান্য সকল ধর্মের সাথে সামঞ্জস্যপূর্ণ করে একটা শান্তিপূর্ণ একটা যে বিরাজমান সিচুয়েশন তৈরি করবার জন্য যে একটা আবেদন, সেটার এই আবেদনের ক্ষেত্রে আপনি সব জায়গায় শরীফ ওসমান হাদিকে উপস্থিত পাবেন।